বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন উত্তর চেয়েছেন। আমার ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলে যার মাধ্যমে আমরা পার্টির প্রচার করে থাকি, সেখানে বিভিন্ন লোকের প্রশ্ন আসে, তারা তার উত্তর চান। এর আগেও বিভিন্নভাবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচনে অনেক বেশি সক্রিয়তা হয় সমাজে, অনেক রকম বিষয় ওঠে, অনেক প্রশ্ন আসে, তো বহু লোকের মনে তার একটা উত্তরের আকাঙ্ক্ষা থাকে, তাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন, আমাদেরকে পাঠানো। তাই আজকে আমরা একটা সময় নিয়ে বসেছি, এরকম বহু প্রশ্ন যেগুলো আগে আমাদের কাছে জমা হয়েছিল তার কিছু উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো আমার মনে হয় যারা বিভিন্ন রকম বিভ্রান্তিতে ভুগছেন বা বিভিন্ন রকম পরিস্থিতির কারণে তারা একটু কনফিউজ আছেন, তাদের এই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। প্রথম শুরু করি। আশুতোষ দাস কোথা থেকে এটা সেটা জানালে ভালো হয়। তার প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির ভবিষ্যৎ কি দেখছেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি কারো ভবিষ্যৎ থাকে সেটা একমাত্র বিজেপিরই আছে, আর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিজেপির মধ্যেই আছে। কারণ গত 72 বছর ধরে আমরা দেখেছি ভারতবর্ষে যতগুলো বড় পার্টি, আমাদের সিপিএম এবং আমাদের আঞ্চলিক পার্টি টিএমসি, তারা পশ্চিমবাংলায় রাজত্ব চালিয়েছেন এই 72 বছর। যথেষ্ট সময় মানুষ তাদেরকে দিয়েছে, কিন্তু স্বাধীনতার পরে যে পশ্চিমবঙ্গ সবদিকে এগিয়ে ছিল, সেই পশ্চিমবঙ্গ আজকে পিছনে চলে গেছে। এখন তো এত দুরবস্থা যে পশ্চিমবঙ্গের গর্ব হচ্ছে শিক্ষা সেও ভেঙে পড়ছে। স্কুল আছে তো টিচার নেই, কলেজ আছে লেকচারার নেই, পরীক্ষা হলে রেজাল্ট বেরো না, এবং যে চিকিৎসা ব্যবস্থা, হয়তো বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সুপার স্পেশালিস্ট হসপিটাল নামে, কিন্তু ডাক্তার নেই, ওষুধ নাই, বেড নাই, নার্স নেই, মানুষ হতাশা। খরচা দিন দিন বেড়ে যাচ্ছে চিকিৎসার, কিন্তু মানুষের ক্ষমতা কমে যাচ্ছে। তো বড় বড় হসপিটাল তৈরি করলে হবে না, মানুষের ক্ষমতার মধ্যে থাকা চাই এবং সেখানে নাগরিক সুবিধা পাওয়া চাই, সেটা অভাব আছে। সর্বোপরি আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে ধীরে ধীরে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে, রাজনৈতিক হিংসা এত বেড়ে যাচ্ছে, দুর্নীতি সীমাহীন হয়েছে, ছাত্রছাত্রীর মধ্যে সংঘর্ষ, স্কুল কলেজে সংঘর্ষ, স্কুল কলেজে পড়ার পরিবেশ নাই। এর পরিণামে পুরো সমাজে একটা হতাশা দেখা দিয়েছে। তাই মানুষ একটা বিকল্প খুঁজছেন। সারা ভারতবর্ষের 22টা রাজ্য পর্যন্ত আমাদের সরকার আমরা গড়েছি এবং সেখানে কাজ করেছি। কেন্দ্রের 5 বছর মোদী কাজ করেছেন, তার পরিণামে আজকে দেশে একটা নতুন আশা তৈরি হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষের মান সম্মান বেড়েছে, শক্তি বেড়েছে, সামর্থ্য বেড়েছে, দেশের সীমার সুরক্ষা বেড়েছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ কমেছে। এর ফলে বাংলার মানুষ আজকে বিজেপির দিকে তাকিয়ে আছেন আশা নিয়ে। তারা চাইছেন একবার বিজেপি সুযোগ হোক, বিজেপি বিকল্প। আমরাও গত কয়েক বছর পরিশ্রম করে আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলায় একটা পরিবর্তনের সূচনা হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। সেখানে 19 থেকেই পরিবর্তনের সূচনা হবে, আর আমরা কাজ করে দেখাবো যাতে মানুষ হতাশ না হন। কারণ বিভিন্ন রাজ্যে আমরা কাজ করেছি, সেই অধিকার নিয়ে আমরা বলছি যে বিজেপি বাংলার ভবিষ্যৎকে ঠিক করতে পারে, আর বিজেপিতে বাংলার ভবিষ্যৎ আছে। দ্বিতীয় একটি প্রশ্ন এসছে তাপস বেরা, আপনার সাধারণ থেকে বিজেপি রাজ্য সভাপতি হয়ে ওঠার ইতিহাস কি? দেখুন, আমি একজন সাধারণ কর্মী, বিজেপির পার্টি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে রাজ্য সভাপতির, আর আমি সেটা করার চেষ্টা করছি। এত বড় সংগঠন করে একা মানুষ চালাতে পারে না। সমস্ত যে লক্ষ লক্ষ কর্মী আছেন আমাদের প্রদেশ থেকে বুথ স্তর পর্যন্ত, সবার পরিশ্রমের ফলে বিজেপি বিস্তার হয়েছে, আর পার্টি বড় হয়েছে বলে লোকে আমাদের চিনেছে, আমাদের সম্মান দিচ্ছে। আজকে জেতার আমরা আশা করছি। আমি ছোটবেলা থেকে RSS এর স্বয়ংসেবক সঙ্গে শাখায় গেছি, খেলাধুলা করেছি, প্রাইমারি স্কুলে পড়াকালীন রাষ্ট্রপ্রেম শিখেছি, ডিসিপ্লিন শিখেছি। বাকি একজন যোগ্য কার্যকর্তা হতে গেলে যা যা গুণ লাগে সফল হওয়ার জন্য, সেগুলো শেখার চেষ্টা করেছি। বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব নিয়েছি, আমি হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পূর্ব ভারতে উড়িষ্যা, সিকিম, আন্দামান সব মিলিয়ে করেছি। তো আমার যা অভিজ্ঞতা হচ্ছে, আমাকে বলা হলো রাজনীতির ক্ষেত্রে গিয়ে সংগঠন করতে। বছরখানে কাজ করার পরে 1 বছর মতো আমি সাধারণ সম্পাদক ছিলাম, আর তারপরে পার্টি মনে করেছে যে আমি হয়তো সবাইকে নিয়ে কাজ করতে পারবো, আমাকে সভাপতি করেছেন। তারপরে আমাকে নির্বাচন লড়তে বলা হয়েছে, 6 মাসের মধ্যে আমি নির্বাচন জিতেওছি। আর তারপরে আমাদের আন্দোলন, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে পশ্চিমবাংলায় বিজেপি বিস্তার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। এর ফলেতে বিজেপি এখানে জিততে পারে এরকম একটা আশার সঞ্চার হয়েছে। আর
হয়তো আমাকে একজন চিনত বা 2-3 জন লোককে চিনত মানুষ, এখন বিজেপির বহু লোককে মানুষ চেনেন, তারা নেতৃত্বের প্রতিষ্ঠা পেয়েছেন আর পার্টির সফল হওয়ার সম্ভাবনাও বেড়েছে। তো আমি একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করেছি, পার্টি যেরকম বলেছে, সংগঠন যেরকম বলেছে তার আদর্শ বোঝার চেষ্টা করেছি, সংগঠনের পদ্ধতি জানার চেষ্টা করেছি, আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, আর তার ফলে কিছুটা সাফল্য আমরা পেয়েছি, আমার ওটা পরিচিতি হয়েছে। আর পার্টি যখন যে কাজ আমাকে দিয়েছে সেটা নিষ্ঠার সঙ্গে করেছি, সফল হয়েছে অনেক জায়গায়, ফলে আজকে আমাকে লোকে জানতে পেরেছে আর আমাকে নেতা বলে কেউ কেউ মেনেছে। তো আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি, আর সেই হিসাবে পুরো সংগঠনের দায়িত্ব আমার উপরে আছে। আর আমার পরিশ্রম, আমার কর্মীদের পরিশ্রমে পার্টি প্রতিষ্ঠিত হওয়ার জন্য বহু মানুষ যুক্ত হচ্ছে। আমার মনে হয় সবাইকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে সফল হবো, এখানে পরিবর্তনের এবং হতাশা কাটিয়ে বাংলাকে আবার সোনার বাংলা বানাতে পারবো। আর সাগর দত্ত প্রশ্ন করেছেন, কাল কোচবিহারের ভোট খবরে দেখে মানুষের মনে বিরূপ প্রভাব পড়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, পশ্চিমবঙ্গের যে রাজনীতি, এই যে হিংসার রাজনীতি, পরবর্তীকালে তাদের দুর্নীতি যুক্ত হয়েছে। ভোট মানে অশান্তি। পশ্চিমবঙ্গে ভোট হলে মানুষ প্রশ্ন করেন, দাদা ভোট দিতে পারবো তো? আমার মনে হয় অন্য রাজ্যে কোথায় এরকম হয় না। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা এবং কেরালাতেও এরকম কিছু হিংসা হয়। তার কারণ হচ্ছে 3টি রাজ্যে কমিউনিস্টরা বহু বছর শাসন করেছে, তারা হিংসার রাজনীতি আমদানি করেছেন, আর পরবর্তীকালে টিএমসি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাপকতা দিয়েছে। তো আমরা জানতাম হিংসা হবে। পঞ্চায়েতে তো আপনারা জানেন প্রায় 42% মানুষ ভোট দিতে পারলেন না, 34% সিটে কেউ নমিনেশন করতে পারলো না। দুর্ভাগ্যজনক, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের একটা রাজ্য, যেখানে 42টা পার্লামেন্ট সিট আছে, সেখানে নির্বাচনই হয় না। একটি পার্টি, একজন ক্যান্ডিডেট, তাকেই ভোট দিতে হবে, নাহলে প্রাণ প্রয়িত যেতে পারে। কোচবিহারে যে পরিস্থিতি ছিল, আমরা তো ভেবেছিলাম 3টে বিধানসভাতে ভোটই হবে না, দিনহাটা, সীতাই, শীতলকুচি। গত 2-3-2.5 বছর ধরে আমরা ওখানে ঢুকতেই পারিনি, কোনো পার্টি ঝান্ডা লাগাতে দেওয়া হয়নি, নমিনেশন করতে হয় না পঞ্চায়েত। তারপরেও ওখানে ভোট হয়েছে। এটা ঠিক যে 150-200 বুথেতে রিগিং হয়েছে বা 300 বুথে রিগিং হয়েছে, সেগুলো আমরা রিপোর্টও করেছি, সেটা সমস্ত খতিয়ে দেখছেন। যদি মনে হয় অনিয়মিততা হয়েছে, সেখানে ভোট আবার হবে। কিন্তু যে ভয়ঙ্কর পরিবেশ ওখানে হিংসার, তার মধ্যে অনেক ভালো ভোট হয়েছে, এটা ভালো সংকেত। আমার মনে হয় সেখানকার মানুষ বেরিয়ে এসে গুন্ডাদের প্রতিরোধ করেছেন। টিভিতে আমরা দেখে যে গুন্ডারা পালাচ্ছে, এই যে গুন্ডাদের পলায়ন শুরু হয়েছে, পরবর্তীকালে মানুষের মনের মধ্যে এটা আশ্বাস সঞ্চার করবে, মানুষ এগিয়ে এসে গণতন্ত্র রক্ষায় ব্রতী হবেন এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুরক্ষিত হবে। হতাশার কোনো কারণ নেই। রাকেশ বোস, গতকাল কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভায় মিডিয়া রিপোর্ট অনুযায়ী 1053টা বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। এর ফলে চরম অরাজকতা হয়, যা আমরা দেখেছি। বাকি 6 দফা ভোটে কি এই রকম এই কেন্দ্রীয় বাহিনী ছাড়া হবে? এটা ঠিক যে যত বাহিনী দরকার ছিল তত বাহিনী আসেনি সাফিসিয়েন্ট। আমরা বারবার চাপ দিয়ে যাচ্ছি সমস্ত বুথে বাহিনী দেওয়ার জন্য। কিন্তু একটা যে কথা চিন্তা করতে হবে, যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য, প্রায় 60,000 বুথ আছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনীতে ভোট হবে, এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? কতদিন চলবে? দেশ স্বাধীন হওয়ার পরে 72 বছর হয়ে যাওয়ার পরেও যদি মানুষ ভোট দিতে না পারে, তাহলে গণতন্ত্র মানে কি হয়? এ তো হাস্যাস্পদ ব্যাপার, উপহাসের বিষয় হয়ে গেছে গণতন্ত্র। আর দুর্ভাগ্যের বিষয়, যে সরকার এখানে আছে, যার পুলিশ আছে, যার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করা উচিত, ভোটের দেওয়ার পরিবেশ তৈরি করা উচিত, তারাই গণতন্ত্র হত্যা করছেন, তারাই মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছেন। সেই জন্য প্রত্যেকটি মানুষের পিছনে ফোর্স দেওয়া, প্রত্যেকটি বুথে ফোর্স দেওয়া কতটা প্র্যাকটিক্যাল, একটা চিন্তার বিষয় আছে। তবু আমাদের কথা হয়েছে আরো প্রায় 50 কোম্পানির বেশি ফোর্স আগামী সেকেন্ড ফেজের ইলেকশনে আসবে। 3টে লোকসভার ভোট আছে 18 তারিখ। আমার মনে হয় এর চেয়ে বেশি ফোর্স বাড়বে। তবুও আমি বলছি, সাধারণ মানুষের এই গুন্ডাদের মোকাবিলা করার মতো মানসিকতা থাকা উচিত, নাহলে সারা দেশের ফোর্স নিয়ে এসে পশ্চিমবাংলায় দিতে হবে। আর বারবার এ ধরনের পরিবেশ হয়ে লোক বাঙালিদের ব্যাপার নিয়ে হাসাহাসি করছে। সচেতন বাঙালি, রাজনীতি সচেতন বাঙালি, সে ভোট দিতে পারে না। আর বাংলারই কেউ একজন দেশের নেতা হতে যাচ্ছে, তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছেন। আমার তো মনে হচ্ছে যদি আমরা এর প্রতিরোধ না করি এবং আবার টিএমসি জেতে এখানে,
তাহলে এর পরের কোনো ভোটে আর এখানকার মানুষ ভোট দিতে পারবেন না, গণতন্ত্র বলে কিছু থাকবে না। তো চিন্তার বিষয় আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমরা চাপ বাড়িয়ে যাচ্ছি নির্বাচন কমিশনের উপরে। কেন্দ্র সরকারকেও বলছি যাতে তারা যথেষ্ট ফোর্স দেন। আমার মনে হয় পরের যে ফেজগুলো সেগুলো শান্তিপূর্ণভাবে হয়। ঢাকা থেকে একজন জানতে চাইছেন এনআরসি এখানে হবে কিনা। দেখুন, এনআরসির ব্যাপারে চর্চা হলে একটা প্রশ্ন বাংলাদেশে এসেই যায়। আমরা বহু বছর ধরে বলছি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে হচ্ছে, আর এটা লুকোনোর কিছু নেই। বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে না কমে যাচ্ছে, বর্ডারে আমাদের বেড়ে যাচ্ছে, তার মানে ওখান থেকে এখানে চুঁয়ে চুঁয়ে জল চলে আসছে। বিশ্বের কোনো সভ্য দেশ কোনো বিদেশি অনুপ্রবেশকারীকে নিজের দেশে ঢুকতেও দেয় না, থাকতেও দেয় না, তাকে অপরাধীর মতো ট্রিটমেন্ট করে। বহু দেশে আইন আছে, সেই দেশে ঢুকলে গুলি মেরে দেওয়া হয়, ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, বন্দি করা হয়, পুশব্যাক করা হয়। ভারতবর্ষেও আইন আছে, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যে পার্টিগুলো রাজত্ব করেছে, আঞ্চলিক পার্টিগুলো, তারা অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে এখানে মেজরিটি পাওয়ার চেষ্টা করেছে, এখনো চলছে। অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, একে অনুপ্রবেশকারী বলি। দেশটা আমাদের ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, তাই যারা বলেছিলেন যে আমরা এই হিন্দু কান্ট্রিতে থাকতে পারবো না, তাদের জন্য দেশ চাই। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে, এখানকার সেই মুসলিমরা চলে গেছেন, তারা নিজের জায়গায় শান্তিতে থাকবেন, তার দেশকে মুসলিম দেশ ঘোষণা করছে। আমার দেশ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ আছে, কিন্তু আবার কেন ওখান থেকে সেই মুসলিমরা এখানে আসছেন, তাদের কেউ তাড়াচ্ছে না। পাশাপাশি দেখলে উপর বাংলার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যারা সংখ্যালঘু, তাদের ধার্মিক কারণে অত্যাচার হচ্ছে, সামাজিক সুরক্ষা নেই, আর্থিক সুরক্ষা নেই, মহিলাদের সুরক্ষা নেই। তাই মান সম্মান ধর্ম প্রাণ বাঁচাবার জন্য তারা ভারতবর্ষে চলে আসছেন। মানবাধিকার এর কারণে আমরা তাদেরকে এখানে জায়গা দেবো, নাগরিকত্ব দেবো। দুনিয়াতে সব জায়গায় শরণার্থীদের জন্য সে সুযোগ আছে, আমরাও মানবাধিকার দেবো, দিয়েছিও। কিন্তু উপর বাংলা থেকে যারা মুসলিম অনুপ্রবেশকারী আসছেন তাদেরকে কিছুতেই ভারতে ঢুকতে দেবো না, থাকতে দেবো না। তার জন্য এনআরসির মাধ্যমে চিহ্নিত করে বিদেশে বিতরণ করতে হবে। শুধু তাই নয়, মায়ানমার থেকেও এখানে রোহিঙ্গারা চলে আসছে। তার কারণ আমাদের এই বর্ডার যথেষ্ট সুরক্ষিত নয়, এখানকার সরকার সচেতন নয়। এর ফলে এই বিদেশিরা আসার ফলে আমাদের অর্থনৈতিক চাপ বাড়ছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার প্রশ্ন হচ্ছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ বাড়ছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে, অসামাজিক কাজকর্ম বাড়ছে। এটা বন্ধ করার জন্য আমাদের অধিকার আছে। যারা অনপেক্ষিত, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে এখান থেকে বহিষ্কার করা, সেই জন্য এনআরসি দরকার আছে। অরুণ শিকারী, টিএমসি রিগিং এর পরেও কি জেতা সম্ভব? দেখুন, রিগিং হয়তো হয়েছে, কিন্তু যেভাবে পঞ্চায়েত ভোট হয়েছিল সেরকম নয়। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করে সিপিএম কে হারিয়ে পরিবর্তন হয়েছিল 11 সালে, তাই টিএমসি ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় এসে সেই গণতন্ত্রকে হত্যা করে টিএমসি নিজের মৌরসি পাট্টা এখানে বজায় রাখার চেষ্টা করছে, জমিদারি চালাবার। ভারতবর্ষের গণতন্ত্র অনেক পোক্ত, ভারতবর্ষের প্রশাসন, আদালত, সামরিক বাহিনী অনেক যোগ্য, তারা গণতন্ত্র রক্ষার জন্য চেষ্টা করবেন। ইলেকশন কমিশনও অনেক যোগ্যতার সঙ্গে এর আগে ভোট করেছেন ভারতবর্ষে। সেটা আমরা গর্বিত যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, প্রায় 75-80 কোটি এখানে ভোটার, এত বড় একটা দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচন করে সরকার পরিবর্তন হচ্ছে, এটা ভারতবর্ষের বাইরে কোথাও হয় না। আমেরিকার মতো দেশ তো ভোট করতে আর ভোট গুনতে 1 মাস লেগে যায়। আমাদের পাশে পাকিস্তান, অন্যান্য দেশ আছে, গণতন্ত্রই নেই, হয় সেনা বা কোনো স্বৈরতান্ত্রিক শাসক কোনো সরকার চালাচ্ছে। ভারতবর্ষের মানুষের মনের মধ্যে, রক্তের মধ্যে গণতন্ত্র আছে, পরমত সহিষ্ণুতা আছে। কিন্তু কিছু নেতা তাদের স্বৈরতান্ত্রিক মানসিকতার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য প্রশাসনকে অপব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন। বারে বারে মানুষ তার প্রতিরোধ করেছে, এবারও করবে, এবং এর ভিতর দিয়ে পরিবর্তন হবে, চিন্তা করার কোনো কারণ নেই। হিমাংশু মন্ডল বলে প্রশ্ন করেছেন, মেদিনীপুরে প্রচারে মোদী আসবেন কিনা? মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার এসেছেন মেদিনীপুরেতে, ঈশান র্যালিতে, ব্যাপক ভিড় হয়েছে, সেখানে প্যান্ডেল পর্যন্ত ভেঙে গেছে মানুষের চাপে। আর গত বিধানসভা নির্বাচনে 16 সালে, তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি যখন খড়গপুরে ভোটে দাঁড়াই, সেখানে প্রচারের জন্য খড়গপুরে এসেছিলেন। তো ওই জেলাতে দুবার মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আবার আসতেও পারেন। আমরা অন্য কোনো নেতার জন্য আগ্রহ করেছিলেন, মাননীয় যোগীজি যিনি উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, তারও খুব ডিমান্ড আছে।
আমরা চাইছিলাম তিনি একবার আসুন। এছাড়াও প্রধানমন্ত্রী বা মাননীয় অমিত শাহ কেউ কেউ আসতে পারেন, কারণ প্রথম যেটা কথা হয়েছিল যে মাত্র 7টি সভা প্রধানমন্ত্রী করবেন, 7টি সভা সভাপতি এবং 8টা সভা যোগীজি। এখন আমাদের ডিমান্ডের জন্য বাড়তে বাড়তে 10টা, 12টা, 14টা, 15টা পর্যন্ত সভা প্রধানমন্ত্রী করতে পারেন, সেজন্য আসতেও পারেন। সেজন্য যেমন যেমন ভোট এগোচ্ছে এক একটা ফেজে, আর পিএমও থেকে তার ডেটও পাচ্ছি আমরা, সেজন্য আগে কি হবে সেটা এখনো জানা নেই। হয় মেদিনীপুরে বা পাশাপাশি কোথাও আসবেন, তো আসতেও পারেন। তা না হলে এই 3 জনের মধ্যে কেউ তো আসবেনই। এছাড়াও 24 তারিখ মাননীয় নির্মলা সীতারমন, আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার, যার নেতৃত্বে পাকিস্তানে বম্বিং হয়েছে বায়ুসেনা দ্বারা, তিনি আসছেন। আমাদের খড়গপুরে অনেক তেলুগু ভাষী বন্ধু আছেন, নির্মলাজিও তেলুগু ভাষী, সেজন্য আগ্রহ করা হয়েছিল তিনি আসছেন প্রথম ওখানে বড় সভা করতে। এছাড়া আরো অনেক স্টার ক্যাম্পেনার মেদিনীপুরে আসবে। বিমল দা হাওড়া, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে না পশ্চিমবঙ্গে। ঠিকই বলেছেন, তার কারণ হচ্ছে আমাদের এই রাজ্যের সরকার। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী। কেন্দ্র যে গতিতে এগোচ্ছে, কাজ করছে, মানুষকে সুবিধা দিচ্ছে, উন্নয়ন করছে, সেটা পশ্চিমবাংলায় এসে আটকে আছে। এখানকার পাহাড় প্রমাণ দুর্নীতি, এখানকার অপশাসন, রাজনৈতিক প্রতিহিংসা ইত্যাদির কারণে এটা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পকে এখানে বাস্তবায়িত করতে না দিয়ে এখানকার গরিব মানুষকে মমতা ব্যানার্জি সরকারি সুবিধা থেকে বঞ্চিত করছে। প্রত্যেক চাষিকে বছরে 6,000 টাকা অনুদান দেবেন কেন্দ্র সরকার, তার জন্য এখানে চাষিদের লিস্ট চেয়েছেন। অন্যান্য রাজ্য পাঠালেও পশ্চিমবঙ্গ পাঠায়নি, ফলে চাষিরা বঞ্চিত হচ্ছে। 10% যে মানে সাধারণ জাতির থেকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে চাকরিতে, পড়াশোনায়, সে সুবিধা থেকেও এখানকার যুবক যুবতীদের বঞ্চিত করা হচ্ছে, কারণ এই রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করছে না। এটা সরকারি রিপোর্ট। আয়ুষ্মান যোজনার যে প্রতি বছর 5 লাখ টাকা একটি গরিব পরিবারকে চিকিৎসার জন্য দেবেন, কেন্দ্র সরকার ঠিক করেছেন, সেটাকেও পশ্চিমবঙ্গ সরকার এখানে লাগু হতে দিচ্ছে না, ফলে এখানকার মানুষ বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। কারণ চিকিৎসা খরচা প্রচুর বেড়ে গেছে, বড় বড় হসপিটাল হয়েছে কিন্তু খরচাও বড় হয়েছে। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে কেন্দ্র সরকার সাহায্য করছেন, কিন্তু মমতা ব্যানার্জির অসহযোগিতার জন্য মানুষ বঞ্চিত হচ্ছেন। সারা ভারতবর্ষে কয়েক মাসে প্রায় 35 লক্ষ মানুষ সেই সুবিধা পেয়ে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জির অনিচ্ছা এবং অসহযোগিতার জন্য পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। এরকম একাধিক কেন্দ্র সরকারের প্রকল্প আছে যেটা আর পশ্চিমবঙ্গের মানুষ এখান থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য বহু বছর ধরে এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা হওয়ার জন্য সবসময় বঞ্চিত হচ্ছে বাংলা। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রীদের বছর ডাকা হলে আমাদের মুখ্যমন্ত্রী যাবেন না, চিফ সেক্রেটারিদের মিটিং হলে দিল্লিতে তাকে যেতে দেবেন না, ডিএমদের ডাকলে যাবেন না, ফাইন্যান্স মিনিস্টার ডাকলে যাবেন না, অথচ কেন্দ্রের ফান্ড আশা করবেন। এই ধরনের অসহযোগিতা করা, আমাদের যে এখানকার যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে পরম্পরা সেটাকে না মেনে যে রাজনীতি করে নিজের আর রাজনীতি রুটি শেখার যে বদভ্যাস, এটা পরিবর্তন না হলে বাংলা বঞ্চিত হবে। সেই জন্য আমরা চাইছি কেন্দ্রীয় মোদী সরকার হোক, বাংলায় মোদী সরকার হোক, তাহলে কোনো সমস্যা থাকবে না, চলে আসবে, বাংলার মানুষ সুবিধা পাবেন। আমরা মনে হয় বাংলার মানুষ বুঝতে পেরেছেন, তারা সেদিকে এগোচ্ছে। সুজন বিশ্বাস বলেছেন আমরা অনেক মার খেয়েছি, কিন্তু আপনাকে দেখে সাহস পাই লড়তে। আপনি আছেন বলে বিজেপি আজ এত ভালো জায়গায় আছে। দাদা আপনাকে খুব ভালোবাসি। আমরা কটা আসন পাবো বাংলাতে? দেখুন, আমি আপনাদের মতো একজন কর্মী, আমাকে পার্টি প্রেসিডেন্ট বানিয়েছে, একটা বড় দায়িত্ব দিয়েছে। তাই আমার মনে হয়েছে আমার কর্মীরা যারা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন, বিজেপি ঝান্ডা নিয়ে বিজেপির আদর্শকে প্রতিষ্ঠিত করছেন, সমাবেশের স্বপ্নকে সফল করার জন্য লড়াই করছেন, তার কাছে দাঁড়ানোর আমার দায়িত্ব। সেই জন্য যেখানে ঝুট ঝামেলা আমি পৌঁছই, খালি আমি নয়, আজ পার্টি এত বড় হয়ে গেছে, আপনাদের মতো লক্ষ লক্ষ কর্মী দিনরাত পরিশ্রম করছেন বলে পার্টি দিনরাত বাড়ছে। আপনাদের গায়ে আঁচ লাগলে আমার যেমন রক্ত গরম হয়ে যায়, প্রত্যেকটি বিজেপি কর্মীর রক্ত গরম হয়ে যায়। তো মন্ডল, জেলা, প্রদেশ ট্রেনকে পৌঁছয়, তার শারীরিক কুশলতা, তার অ্যারেস্ট হলে তার জামিন, কেস হলে তার কেস লড়া, আহত হলে হসপিটাল। এবারে যে প্রশ্ন এসছে, কৃষাণু সিং বলে এক বন্ধু প্রশ্ন করেছেন, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের কর্মীদের প্রতি আপনার বার্তা কি? দেখুন, আপনারা জানেন পশ্চিমবাংলায় বিশেষ করে যে মেন স্ট্রিম মিডিয়া আছে, সে প্রিন্ট হোক আর ইলেকট্রনিক্স হোক, তারা বিজেপির নাম নিতে চায় না, হয় ভয়ে বা অন্য কোনো কারণে। আমরা মিডিয়াকে পয়সা দিয়ে কিনি না বা চমকাইও না, সেই জন্য হয়তো তারা
তাদের দায়িত্ব থেকে একটু বিচ্যুত হয়েছে, বোধহয় বিজেপির নাম বললে তাদের অসুবিধা হবে, আমি জানি না কেন তারা এটা করেন। কিন্তু আমরা চাই মানুষের কাছে আমরা যেতে, আমরা কি করছি কি করতে চাই এটা মানুষ জানুক। সেজন্য সোশ্যাল মিডিয়া একটা বিকল্প ব্যবস্থা আজকে দুনিয়ার সামনে এসেছে। আর আমাদের যারা কর্মী আছেন, আপনাদের মধ্যে যুবকরা, তারা সোশ্যাল মিডিয়া খুব এক্সপার্ট হয়ে গেছে। গত 14 ইলেকশন আমরা দেখিয়েছি সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করা যায়, আর সেটা আমাদের কর্মীরাই করেছেন। তারা আরো এক্সপার্ট হয়েছেন, তার সঙ্গে অনেক যুবতী নতুন মানুষ যুক্ত হয়েছেন, যারা বিজেপিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিতে চান। আমরাও চাই আপনারা আপনাদের যে যোগ্যতা ক্ষমতা হুনার আছে সেটাকে কাজে লাগান, এবং মোদি এবং পার্টি কিভাবে লোকের কাছে পৌঁছবে সেটা দেখুন। সেজন্য ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, এই যে আমার লাইভ টেলিকাস্ট হচ্ছে লোকের কাছে পৌঁছাবার জন্য যা যা মাধ্যম আছে, যারা সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, সেটাকে ব্যবহার করে মোদিকে এবং যে নিউ ইন্ডিয়ার কল্পনা মোদি করেছেন 2022 সাল মধ্যে কি করতে চান, কেন বিজেপি একমাত্র পার্টি যে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, দেশকে সুরক্ষা দিতে পারে, কেন মানুষের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে বিজেপি, সব তুলে ধরতে হয়। নিজেরা বসুন, নতুন নতুন কন্টেন্ট বানান, আর সেটা লোকের কাছে পৌঁছাবার চেষ্টা করুন। আমার মনে হয় সেই জন্য মিডিয়া যতই আমাদেরকে ব্ল্যাকআউট করার চেষ্টা করুক, আপনারা যদি সক্রিয় হন, বুদ্ধি লাগান, তাহলে পারবে না লোকের থেকে আমাদের বিচ্ছিন্ন করতে। সেই জন্য এটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোসাইটির কাছে পৌঁছবো, আর আমরা অনেকটা সফল হয়েছি। কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন আইডিয়া আসছে, নতুন নতুন টেকনোলজি আসছে, সেটাকেও ব্যবহার করতে হবে। মানুষ দেখতে চায় আপনি আপনার নোহাউটা কতটা মডার্ন, আপনি কত এগিয়ে আছেন, সেও ভাবে লোকে মাপে। সৌভাগ্যবশত আমাদের নেতা মোদিজি পৃথিবীর যা যা নোহাউ আছে সব এক্সপার্ট, এবং সেইভাবে তাকে ইউজ করতে জানেন, করাচ্ছেন। তার জন্য আমাদের যুবকর্মীরা খুবই সক্রিয় আছেন, আর তার ফলে আমরা সারা দুনিয়ায় পৌঁছতে পারছি, আর ভারতকেও পৌঁছে দিতে পেরেছি। আর পশ্চিমবাংলার সেই জন্য যারা কর্মী আছেন, যারা আমাদের শুভানুধ্যায়ী সমর্থক আছেন, সবার কাছে আমার আপিল, আপনারা বুদ্ধি লাগান, কাজ করুন। যেমন যে ধরনের গণতন্ত্র হত্যা করার চক্রান্ত চলছে, রাজনৈতিক হিংসা চলছে, দুর্নীতি চলছে, পশ্চিমবাংলা ধীরে ধীরে পেছন দিকে যাচ্ছে, সেটা তুলে ধরুন। সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি হতে পারে, বিজেপি কি করতে পারে, অন্য রাজ্যে কি করেছে, কেন বিজেপি চায়, একমাত্র বিজেপি পশ্চিমবঙ্গে উদ্ধার করতে পারে, সোনার বাংলা বানাতে পারে, এই বিষয়ে লোকের সামনে তুলে ধরুন। মানুষ চাইছে জানতে, তার জ্ঞানের পিপাসা দূর করে তার মনের সন্দেহ দূর করবেন। সবাই যদি চেষ্টা করেন, কেউ আমাদের আটকাতে পারবে না। ধন্যবাদ। বলো। কাল একজন প্রশ্ন করেছেন রাহুল মাহাতো, কাল প্রশাসনের যা ভূমিকা ছিল তাতে সাধারণ মানুষ কি নিরাপত্তায় ভোট দেবে, এক্ষেত্রে আপনার মতামত কি? আমরা যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা চাই সেটা ছিল না। আমরা প্রথম থেকে বলে এসেছি সব বুথে সেন্ট্রাল ফোর্স চাই। তারপরেও সেন্সিটিভ বুথের লিস্ট হয়েছে, বিভিন্ন পার্টিও দিয়েছেন। যে যে বুথে কখনো কোনো সমস্যা হয়েছে, গন্ডগোল হয়েছে, হতে পারে সেখানে ফোর্স দেওয়ার কথা বলেছি, তাও হয়নি, তাই সমস্যা হয়েছে। যেখানে রাজ্য পুলিশ ছিল সেখানে সমস্যা হয়েছে। তাই এর ফল এবং যে গন্ডগোল হয়েছে তার কমপ্লেন আমরা দিয়েছি, আমাদের কর্মীরা, আমাদের নেতারা গিয়ে ধর্ণাও দিয়েছেন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য। আমার মনে হয় পরের ফেজে আরো সক্রিয় হয়ে নির্বাচন কমিশন মানুষের মতাধিকার প্রয়োগ যাতে ঠিক হতে পারে সেটা সুনিশ্চিত করবেন। এতটা যখন এগিয়েছে এটাও এগোবে। আমরা পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন দেখেছি কেউ ভোট দিতে পারে। বহু মানুষ তারা দুঃখ পেয়েছেন যে 20 বছর ভোট দিচ্ছি, এবার ভোট দিতে পারলাম না। আমি তাদেরকেও বলছি যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন, আমরা ব্যবস্থা করব। কিছু গুন্ডামস্তান একটু বদমাইশি করলে ঝগড়ার কোনো কারণ নেই। মানুষ যদি রুখে দাঁড়ায়, এই যে অন্যায়কারী, অত্যাচারী, সমাজ বিরোধীরা, এরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। এরা পালাবে, কাল যেমন দৌড় মেরেছে, আগামী দিনও তাই হবে, আর সেটাই সমাধান হবে। কথায় কথায় পুলিশ মিলিটারি আমাদের বাঁচাবে স্বাধীন দেশে, এটা গণতান্ত্রিক দেশে, এটা ঠিক নয়। আমার মনে হয় বাংলার মানুষ এর পরিবর্তন করবেন। ধন্যবাদ।